তো আজকে তোমাদের গ্যাসের আচরণ অধ্যায়ের 25টা অঙ্কের একটা শীট দেওয়া হয়েছে। মোটামুটি এই টাইপের বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের বিভিন্ন স্কুলে হোক বা মাধ্যমিকে থাকে, একটু দয়া করে যত্ন করে রেখো। এটা গ্যাসের আচরণ অধ্যায়ের আজকে অঙ্ক করাচ্ছি, যেখানে ডাউট সেখানে ডাউট ক্লিয়ার করে নেবে। যদি কোনো সমস্যা হয় এখনই জিজ্ঞেস করে নাও। এরপরে যদি অঙ্কের সমস্যা হয় তাহলে জানবে তোমার সমস্যা আছে, আমার সমস্যা নেই। প্রথম অঙ্কটা দিয়ে শুরু করছি। বলছে একটি গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V0, গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তাহলে অন্তিম আয়তন কত? তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক, আয়তনের সাথে উষ্ণতা। তাহলে প্রশ্নানুযায়ী পুরোটা আমি লিখছি না, যে প্রাথমিক উষ্ণতা T1 কত দিয়েছে? 0 প্লাস 273 কেলভিন, ঠিক বললাম। আর প্রাথমিক আয়তন দিয়ে দিয়েছে V1 কত? V0, ঠিক বলছি। প্রাথমিক আয়তন তো এটা, হ্যাঁ না বলো। আমাকে অন্তিম উষ্ণতা দিয়েছে T2 দিয়েছে 273 ডিগ্রি সেলসিয়াস। বারবার কি বলেছি, ডিগ্রি সেলসিয়াসকে কি করতে হবে? তাহলে এর সাথে কত যোগ করব? তাহলে এটা হয়ে যাচ্ছে 546 কেলভিন। আমাকে বার করতে দিয়েছে V2 সমান কোয়েশ্চেন মার্ক, ঠিক বললাম। এতদূর কি প্রথম অঙ্কটাকে বুঝতে পেরেছি আমরা? তাহলে এখন আমরা জানি কি V1 বাই V2 সমান কত হয়? T1 বাই T2, এটাই শিখিয়েছিলাম ক্লাসে। অতএব V2 সমান V1 ইন্টু T2 বাই T1। V1 এর জায়গায় বসাবো V0, T2 এর জায়গায় বসাবো 546 আর T1 এর জায়গায় বসাবো 273। এটা 2 দিয়ে কাটে, তাহলে পড়ে থাকছে 2V0। অতএব অন্তিম আয়তন ফাইনাল লিখবো 2V0। এটা হলো একের প্রশ্ন, আজকের যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। দুয়েরটা যেটা হয়ে যাবে টিক দিয়ে নেব। তাহলে দেখো যারা করেছিলে এক একটা উত্তর মিলেছে কিনা, যদি না মিলে থাকে তাহলে ঠিক আছে, কারেকশন করে নাও। দুয়েরটা বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8। বাষ্প ঘনত্ব কত? না তো হচ্ছে 8। মাথায় রাখবে একটা কথা, সিম্পল, যে বাষ্প ঘনত্ব, এই কথাটা পাশে লিখে রাখো, সমান আণবিক ভর বাই 2। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো আমরা। তাহলে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। তাহলে লজিক্যালি আণবিক ভর কত হবে? আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2, দেখো তাই হওয়া উচিত। তাহলে 16 আণবিক ভর বেরোলো গ্যাসটা। এনটিপিতে ওর আয়তন কত হবে? 24 গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন। তাহলে তুমি বলো 16 গ্রাম এই গ্যাসের এনটিপিতে আয়তন কত হওয়া উচিত? 22.4 লিটার, ঠিক বলছি তো? কারণ আণবিক ভর যতটা হয় সেটাই তার কি হয়? আয়তন হয়। যেমন 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে? 22.4 লিটার। 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? 22.4 লিটার। অর্থাৎ আণবিক ভর যা হয় সেটাই তার আয়তন হয়, 22.4 লিটার। তাহলে একে কত বার করতে হবে? আর 24 গ্রাম, নাকি 24 গ্রামে কত আমাকে বার করতে হবে? তাহলে নিশ্চয় 22.4 ইন্টু 24 বাই 16, তাহলে 16 8 2 3 2 11.2, তাহলে অ্যান্সার আসবে তোমার 33.6 লিটার। দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হলো 33.6 লিটার। চলো তাহলে দুয়েরটা হলো, তিনেরটা করব। 1 2 বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। 1 2 বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। 1 আর 2 বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো।
পরে বলো না যে স্যার অঙ্ক করাই না। আমি তোমাদের এই চ্যাপ্টার পড়ানোর সঙ্গে সঙ্গে অঙ্ক করেছি, মনে করে দেখতে পারো। এক একটা টপিক কভার করেছি, বয়েলের সূত্র অঙ্ক করেছি, মনে আছে? চার্লসের সূত্র করেছি, অঙ্ক করেছি, আদর্শ গ্যাস সমীকরণ আগের দিনও অঙ্ক করালাম। তাহলে আগেই তোমাদের অলরেডি 5-6-7টা অঙ্ক করিয়ে দিয়েছি চ্যাপ্টার থেকে, আজকেও অঙ্ক করাচ্ছি। এরপরও প্লিজ এই অপবাদটা দিও না যে এলআইসির অঙ্ক করায় না। তুমি বুঝতে পারো না সেটা আলাদা কথা, প্লিজ এই জিনিসটা বলবে না যে স্যার অঙ্ক করে না। নিজের জায়গাটা এইটা বজায় রাখবে যে আমি কতগুলো অঙ্ক করাই সারা বছর, তুমি চিন্তা করতে পারবে না। 9-এ দেখেছো যে আমি কত অঙ্ক করাই। চলো 3-এরটা করবো। 3-এরটা কি বলছে? স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 থেকে 546 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলো। তাহলে বলছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে আমাকে কি দুটো উষ্ণতা দিয়েছে, একটা প্রাথমিক আর অন্তিম, হ্যাঁ না বলো? তাহলে অ্যাকর্ডিং টু দা প্রশ্ন T1 কত দিয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার সাথে নিশ্চয়ই আমরা 273 যোগ করে 273 কেলভিন লিখবো। আর T2 কত দিয়েছে? 273 ডিগ্রি সেলসিয়াস, সরি T2 দিয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে নিশ্চয়ই 273 যোগ করে আমরা 819 কেলভিন করব। এবার বলেছে অন্তিম আর প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে ধরি প্রাথমিক আয়তন কত? V1, আর আমি ধরলাম অন্তিম আয়তন কত? V2। আমি ধরে নিলাম প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। তাহলে অতএব আমরা জানি, কি জানো? V1 বাই অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তন, তাহলে বল V1 বাই V2 সমান কত হবে? T1 বাই T2। অতএব V2 বাই V1 সমান T2 বাই T1। স্যার এটা কেন করলেন? অন্তিমের সাথে প্রাথমিকের অনুপাত চেয়েছে নাকি? অন্তিমের সাথে প্রাথমিকের অনুপাত চেয়েছে, তাই অন্তিমটাকে উপরে লিখবো, প্রাথমিকটাকে কি লিখবো? নিচে। এবার যদি মানগুলো বসাও, T2 এর মান কত? 819, T1 কত? 273। আমার মনে হয় 3 দিয়ে কেটে যায় নাকি? অতএব V2 বাই V1 সমান 3/1। অতএব V2 is to V1 সমান 3:1। অতএব নির্ণীত অনুপাত সমান 3:1। অতএব নির্ণীত অনুপাত 3:1। অতএব নির্ণীত অনুপাত 3:1। এটা মিটিয়ে দিলাম। এটা মনে রাখবে নিশ্চয়, বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। তাহলে 3-এর অঙ্কটা দেখো, চার্লসের সূত্র মেনটেন করে আমরা অঙ্কটা করলাম, সো ইজি অঙ্ক ছিল, সেই জন্য সহজ হলো অঙ্কটা। 4-এর অঙ্কটা খুব কমন কোশ্চেন, পরীক্ষায় প্রায় দেয়। বলছে 0 ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করলাম। তাহলে বলছে যা চাপ ছিল চাপটাকে দ্বিগুণ করলাম, আর আয়তনটাকে কি করলাম? অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি? ধরছি প্রাথমিক চাপকে আমি ধরলাম P, আর প্রাথমিক আয়তনকে আমি ধরলাম V। তাহলে P1 কে ধরলাম P, প্রাথমিক চাপকে আমরা P1 দিয়ে লিখি, P1, আর V1 কে ধরলাম V। প্রাথমিক উষ্ণতাও তোমাকে দিয়েছে নাকি? কত দিয়েছে? 0। তার সাথে কত যোগ করব? নিশ্চয়ই তাই হবে। এবার বলছে অন্তিম আয়তন আর চাপকে এমন ভাবে চেঞ্জ করা হলো, প্রাথমিক চাপ দ্বিগুণ হলো। তাহলে প্রাথমিক চাপটাকে কি করলাম? দ্বিগুণ। তাহলে অন্তিম চাপ কত হবে? না তো অন্তিম চাপ P2 সমান হবে 2P। ঠিক বলছি তো? হ্যাঁ না বলবে, কারণ দ্বিগুণ করলাম। আর অন্তিম আয়তন V2 সমান কত হবে? V/2। দেখো তো এটাই হবে কিনা, কারণ অন্তিম আয়তন প্রাথমিকের কি হবে? অর্ধেক। তাহলে আমাকে বলেছে অন্তিম উষ্ণতা বার করো। নিশ্চয়ই এবার বুঝতে পারছো কোন ফর্মুলা লাগবে। কি লাগবে ফর্মুলা? P1 V1/T1 = তাহলে আমরা জানি P1 V1/T1। মানগুলো বসিয়ে T2 এর মানটা বার করো। মানগুলো বসাও, দিয়ে T2 এর মানটা বার করো। মানগুলো বসাও, দিয়ে T2 এর মানটা বার করো। না,
তাহলে টি2 মানটা বার করো, চলো প্রত্যয় খাওয়া দেখবো। মানগুলো বসিয়ে টি2 মান বার করো। দেখো টি2 মান 273 বেরোবে। কি করে? না তো P1 এর জায়গায় P, V1 এর জায়গায় V, T1 এর জায়গায় 273, P2 এর জায়গায় 2P, V2 এর জায়গায় V/2, T2, এই 2 কেটে গেল। অতএব T2 সমান, দেখ এই PVও কেটে যাবে, হ্যাঁ না বল। দেখ এইভাবে লিখতে পারিস, T2 ইন্টু PV সমান 273 ইন্টু PV, তাই তো হবে এই PV গুণ আর এই গুণ। অতএব T2 সমান 273। এবার এই উত্তরটাকে যদি লেখো হবে না, কেন হবে না? তোমাকে কোশ্চেন 0 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, তুমি কেলভিনে উত্তর রাখতে পারো না। তাহলে অতএব নির্ণীত উষ্ণতা বলে লিখতে হবে। অতএব নির্ণীত উষ্ণতা কি হবে? যা বেরোলো তার সাথে কত বাদ দেবো? তাহলে অ্যান্সার কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। সো মাথায় রাখবো, আমি ফাইনাল উত্তরটা কিন্তু আমার ডিগ্রি সেলসিয়াসে বের করতে হবে, কারণ কোশ্চেন আমাকে ডিগ্রি সেলসিয়াসেই চেয়েছে। তুমি দেখো কোশ্চেনটা, যেহেতু কোশ্চেনটা ডিগ্রি সেলসিয়াসেই চেয়েছে, তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, তাই অ্যান্সারটাও কিন্তু আমাকে ডিগ্রি সেলসিয়াসে বার করতে হলো, অন্য কিছু উপায় বার করা গেল না। তো মাথায় রাখবো এই ছোটখাটো কথাগুলো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো 6-এরটা করবো, যেটা মাধ্যমিক 2023 এসেছিল। 6-এর অঙ্কটা করবো। হুম, 5-এরটা এখন করবো না, 6-এরটা করবো, একই অঙ্ক। 6-এরটা করবো, যেটা করাচ্ছে সেগুলো দাগিয়ে নেবে। 6-এরটা দেখো কি বলছে। বলছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস ও 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যার অনুপাত কত? অণুর সংখ্যার অনুপাত, 1 লিটার হাইড্রোজেন আর 4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে অণুর সংখ্যাগুলোকে বার করে নাও। তাহলে লজিক্যালি 22.4 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা না তো স্যার 6.022 ইন্টু 10⁻23, ঠিক বলছি? তাহলে কোশ্চেন কত হতে বলেছে? 1 লিটার। তাহলে বলেছি দেখো 1 লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা। তাহলে এখান থেকে তুমি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা বার করো, কত হবে স্যার? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4, ঠিক লিখলাম? ঠিক বললাম তো? সেম ভাবে বার করব কি, যে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা কত? না তো একই ফর্মুলা, 6.022 ইন্টু 10⁻23। তাহলে একে কত আর বার করতে কত তো বলেছে? 4 লিটারে কত, ঠিক বলছি তো আমি? তাহলে 4 লিটারে কত বেরোবে? না তো 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4, ওপরে কত গুণ হবে? 4, ঠিক বলছি তো? ঐকিক নিয়ম নিশ্চয়ই জানো, না জানলে একদিন সময় করে এসো, শিখিয়ে দেবো। তাহলে আমি দুটো প্রসেসে আমাকে কোয়েশ্চেন যা চেয়েছিল, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন আমরা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের আয়তন বার করলাম, অণুর সংখ্যা বার করলাম, আর 22.4 লিটার থেকে 4 লিটার কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা বার করলাম। এখন অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন এদের অনুপাত কত, অর্থাৎ 1 লিটার হাইড্রোজেন এবং 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যার অনুপাত কত? অতএব 1 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা বাই 4 লিটার হাইড্রোজেন তো নাই, CO2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? তাহলে 1 লিটারটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 বাই কত হবে?
না তো 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ওপরে 4 গুণ, ঠিক বলছি? তাহলে আলটিমেটলি দেখো এই পুরো টার্মটাই কেটে যায়, এই পুরো টার্মটা দেখো কেটে যায় একই, তাহলে পরে কত থাকবে 1/4। তাহলে অতএব নির্ণীত অনুপাত কত হবে 1:4, নির্ণীত অনুপাত 1:4। ঠিক আছে, এবার এটা হলো এত বড় প্রসেস। এবার এই প্রসেসটাকে যদি আমি ছোট করে অঙ্কটা করতাম, দেখো কত হয়। বিকল্প পদ্ধতি, আমরা অ্যাভোগাড্রো সূত্র দিয়ে ইউজ করে অঙ্কটা করব। বিকল্প পদ্ধতি দেখো, তাহলে আমরা কি জানি, আমাকে দিয়েছে V1 আয়তন একটা গ্যাসের, নাকি? ঠিক আছে তো? আচ্ছা, 1 না লিখে হাইড্রোজেন লিখছি, VH। হাইড্রোজেনের আয়তন কত দিয়েছে? 1 লিটার। আর VCO2 কার্বন ডাইঅক্সাইড কত দিয়েছে? 4 লিটার। দেখো এই দুটো কি ঠিক? হ্যাঁ না বলবে। হাইড্রোজেনের আয়তন তো আমরা ধরি হাইড্রোজেনের অণুর সংখ্যা, হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? না তো NH, হাইড্রোজেনের অণুর সংখ্যা NH, এবং CO2 এর অণুর সংখ্যা কত? NCO2। আমরা এইভাবে ধরলাম NH আর NCO2, যে হাইড্রোজেনের অণুর সংখ্যা হচ্ছে NH আর CO2 গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে NCO2, ধরছি এটা। আমরা কি তাহলে জানি অ্যাভোগাড্রো সূত্র থেকে যে V1/V2 সমান কত হয়? N1/N2, ঠিক তো? এবার 1 গুলোকে H ধরো, 2 গুলোকে CO2 ধরো। তাহলে 1 গুলোকে যদি H ধরো, তাহলে অতএব কি লিখতে পারছো দেখো, এই 1 গুলোকে H ধরলে তাহলে V1 মানে VH কত? 1। হ্যাঁ না বলো? V1 মানে VH 1, আর V2 মানে CO2 কত? 4, আর N1 মানে কত হবে? NH আর NCO2। অতএব হাইড্রোজেনের অণুর সংখ্যা বাই কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত অনুপাত এলো? 1:4। দেখো 2 লাইনে অঙ্ক। যে কোনো একটা প্রসেসে অঙ্কটা করতে পারো। ওপরের প্রসেসটা যেহেতু 9 থেকে শিখে আসছো বলে ওইভাবে করালাম, আর দ্বিতীয় প্রসেসটা আমরা 10-এ শিখেছি অ্যাভোগাড্রো সূত্র, যে কোনো একটা দিয়ে করতে পারো। চলো আমরা 6 অঙ্কটা এখানে করলাম। চলো এবার আমরা করব 8 অঙ্কটা। এবার আমরা করবো 8 অঙ্কটা। প্রত্যেকে চেষ্টা করবে 8 অঙ্কটা, প্রত্যেকে 8 অঙ্কটার চেষ্টা করো। বাদিক মিটালাম। প্রত্যেকে 8 অঙ্কটার চেষ্টা করো। বলছে 27 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি পারদ চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, মানে P1 V1 T1 সব দিয়েছে। হ্যাঁ না বলো? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 8 নম্বর, আমাকে প্রাথমিক চাপ P1 দিয়েছে কত? 76 সেমি Hg। প্রাথমিক আয়তন V1 দিয়েছে 900 সিসি। প্রাথমিক আয়তন V1 দিয়েছে 900 সিসি। আর কি দিয়েছে দেখো, প্রাথমিক উষ্ণতা T1 কত দিয়েছে? 27 + 273 = 300 K। আর কি দিয়েছে? বলছে কোন উষ্ণতায়, তাহলে নিশ্চয়ই T2টা আমাকে বার করতে হবে, ঠিক বলছি তো? T2টা বার করতে হবে। কোন উষ্ণতা বলেছে? কোন উষ্ণতা মানে T2 বার করতে হবে। 57 cm Hg চাপে, তাহলে P2 সমান কত? 57 cm Hg। T2 সমান 57 cm Hg, দেখো তাই দিয়েছে। ওই গ্যাসের আয়তন হবে V2 কত? 400 সিসি। দেখো তো এই ডেটাগুলোই কি আমার অঙ্কে দিয়েছে? হ্যাঁ না বলো? অঙ্কে কি আমাকে এইগুলোই দিয়েছে? তাহলে কোন ফর্মুলা চোখে বোঝা যাচ্ছে? P1 V1/T1 = তাহলে আমরা জানি কি P1 V1/T1 সমান P2 V2 বাই কি হবে? T2।
এখান থেকে মানগুলো বসিয়ে T2টাকে বার করো। চলো সব করে দিলাম। আসল ফিজিক্স এইখানটাতেই ছিল যে কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। মানগুলো বসাও, দিয়ে অঙ্কটার উত্তরটা ফাইনালি বার করার চেষ্টা করো। চলো প্লিজ সবাই ট্রাই করো। পরের সপ্তাহে কিন্তু পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ অধ্যায়ের 50 মার্কসের পরীক্ষা ভালো করে রেডি করে আসবে। অঙ্ক থাকবে কিন্তু 3-4টে অঙ্ক থাকবে। যা করাচ্ছি ভালো করে অঙ্কগুলো বোঝো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। বলবে T2 কত বেরোলো ফাইনাল বলো। অহনা বেরিয়েছে বলো। -173 ও আচ্ছা, -100 কেলভিন বেরিয়েছে। T2 100 কেলভিন বেরোচ্ছে সবার। মানগুলো বসাও, দিয়ে যদি বার করতে না পারো ভাই তাহলে লজ্জা। তাহলে P1 এর মান কত হয় দেখো, 76,900/300 সমান 57,400/T2। দুটো শূন্য কাটলাম। দেখো 4 19 76, 3 19 57, কাটাকাটি যাবে তো এরকম ভাবে হবে। তাহলে দেখো T2 তার সাথে কি গুণ আছে, 9 আর 4, ঠিক বলছি তো, সমান 300 × 3 × 4। তাহলে 4 4 তো কেটে গেল। তাহলে T2 সমান পড়ে থাকলো 900/9, তার মানে 100। তাহলে T2 সমান পড়ে থাকলো 100, নিচে লিখতে পারো T2 সমান পড়ে থাকলো 100, কিন্তু এটা উত্তর নয়, এটা তো কেলভিন এলো। তোমাকে উত্তরটা বার করতে হবে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এর সাথে -273 করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব নির্ণীত উষ্ণতা, অতএব নির্ণীত উষ্ণতা, অতএব নির্ণীত উষ্ণতা 100 - 273 সমান -173 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ ইউর অ্যান্সার। চেষ্টা করবে অঙ্কটাকে এইভাবে বার করার। তাড়াহুড়ো করতে যাব না আমরা, স্লো স্লো শেখো, আস্তে আস্তে শেখো। অঙ্ক শেখাচ্ছি, শেখো। অঙ্ক মুখস্থ করে দিচ্ছি না আমি, যে না আমার এগুলো মুখস্থ আছে, এই মুখস্থ করা অঙ্কই পারবো করতে। আমি শেখাচ্ছি, শেখো যে এইভাবে অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। প্রত্যেকে 10-এর অঙ্কটা করবে এবার। 9-এর অঙ্কটা করো, 10-এর অঙ্কটা, 9-এরটা করো আগে। 9-এর অঙ্কটা আগে করবো। চলো পড়ো, প্রত্যেকের চেষ্টা করো। 9-এর অঙ্কটা প্রত্যেকে পড়ো, চেষ্টা করো। 9-এর অঙ্কটা প্রত্যেকে পড়ো, চেষ্টা করো। পড়ে অ্যাটলিস্ট বোঝার তো চেষ্টা করো যে হ্যাঁ অঙ্কটা পড়ে আমি বুঝতে পারছি যে এইভাবে যেতে হবে। এইটুকু বুঝতে পারলেই অনেক। আগে এইটুকু চেষ্টা করো যে বুঝতে পারছো কি না। চেষ্টা করো 9-এর অঙ্কটা। আমরা যা সূত্র পড়ছি তার উপর ভিত্তি করে অঙ্ক বলছে। একটি ফ্লাস্কের আয়তন 500 সিসি, তাহলে এটাই তো প্রাথমিক আয়তন V1, হ্যাঁ না বলো। 500 সিসি, ঠিক বলছি তো, এটা তো V1। তাহলে V1 হচ্ছে 500 সিসি। স্থির চাপে ফ্লাস্কটির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 52 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে প্রথমত স্যার T1 মানে তো স্যার 27, 27-এর সাথে কত যোগ করব, দিয়ে কত লিখবো 300K। আর T2 বলেছে কত 52, তাহলে এর সাথেও স্যার 273 যোগ করুন, দিয়ে করুন কত 225 কেলভিন। তাহলে এখন আমাকে প্রশ্ন বলছে যে কতটা পরিমাণ বাতাস বেরিয়ে যাবে। আরে পাগলা,
কতটা বাতাস বেরিয়ে যাবে বার করতে গেলে আগে অন্তিম আয়তন তো বার কর। তাহলে অন্তিম থেকে প্রাথমিক আয়তনটা বাদ দিয়ে দিলে পরে কতটা বাতাস বেরিয়ে গেল বোঝা যাবে। হ্যাঁ না বলো। ও 325 না, সরি। তাহলে আমাকে বলেছে কত পরিমাণ বাতাস বেরিয়ে যাবে, কত পরিমাণ বাতাস বেরিয়ে যাবে বার করতে গেলে আগে অন্তিম বাতাস বার করব, তারপর কি করব অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনটাকে কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। তাহলে কতটা পরিমাণ বেরিয়ে যাচ্ছে বার করে নেবো, বুঝতে পারলাম ব্যাপারটা। তো এটা কোন ফর্মুলা কাজে লাগবে বলো, কোন ফর্মুলা, তুমি কি ফর্মুলা কাজে লাগাবো এটা? ভেরি গুড। তাহলে আমরা জানি V1/V2 সমান T1/T2। চলো এই ফর্মুলা দিয়ে V2 টা বার করো, কত হয় বলো আমাকে, ফাইনাল অ্যান্সার প্রত্যেকে পারবে। আসুক না, কি হয়েছে তাহলে। চলো আগে V2 টা বার করে নাও। একটা ফাইল করে নিও, সারা বছর যা পরীক্ষা বা জেরক্স নেবো সেই ফাইলে রেখো। ফাইল মানে একটা সাদা রঙের যে প্লাস্টিকের ফাইলগুলো, কভার ফাইলগুলো হয় সারা বছরে, কারণ মাধ্যমিকে তোমাদের সেই ফেব্রুয়ারি মাস হবে সামনের বছর, ততদিন পর্যন্ত এগুলো সব কিন্তু ভালো করে যত্ন করে রাখতে হবে। দয়া করে খাতা এই যে জেরক্স দিচ্ছে এগুলো ভালো করে রেখো। T2 বার করতে বলেছে না V2 রে? চলো, ও অন্ধের মতো দেখছে। তাহলে V2 সমান কত, V1 ইন্টু T2 আসতে বাই T1। তাহলে কত হচ্ছে 500 ইন্টু 325 বাই 300, শূন্য শূন্য কাটলে তাহলে এটা কত আসছে, আসতে 541.66, এক্স্যাক্টলি এইটাই আসবে, 6-7 লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার V2। তাহলে কতটা পরিমাণ বাতাস বেরোবে স্যার, যা ছিল কতটা হলো সেখান থেকে বাদ দিয়ে দেন। তাহলে অতএব বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ, অতএব বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ 541.67 মাইনাস 500 সমান 41.67 সেমি কিউব। তাহলে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ কত হবে, 41.67 সেমি কিউব। অঙ্কটা কি বোঝাতে পারলাম সকলকে? আমি কিভাবে বার করলাম না, তো আমাকে বলেছিল বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ, তাহলে আমি অন্তিম বাতাস বার করলাম, সেখান থেকে আবার প্রাথমিক বাতাসটাকে বাদ দিলাম, দিয়ে চেষ্টা করলাম এটা বার করার। ঠিক আছে, ওকে। চলো 10-এর অঙ্কটা করবো এবার। দশের অঙ্কটা করবো এবার। দশের অঙ্কটা দেখো, বলছে 27 ডিগ্রি সি উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? তাহলে কি কি দিয়েছে আগে লিখি। 27 ডিগ্রি সি উষ্ণতা, তাহলে ক্যাপিটাল টি মানে 27 প্লাস 273। এই অঙ্কের ক্ষেত্রে দেখো প্রাথমিক বা অন্তিম বলে কোনো কিছু দেয়নি, হ্যাঁ না বলো, পুরো একটা স্টেটমেন্ট দিয়েছে। তাহলে এইভাবে আমরা লিখবো, এটাকে 1 বা 2 দেবো না, কারণ আমাকে 1 বা 2 কিছু বলেনি, শুধু বলেছে। তাই এখানে বলেছে 27 ডিগ্রি সি উষ্ণতা মানে ক্যাপিটাল টি মানে হবে 27 প্লাস 273 সমান 300। 570 mmHg চাপে, তাহলে পি কত হবে 570 mmHg। এই অঙ্কটা মানে আগের দিন করালাম রে। 2.2 গ্রাম CO2, তাহলে W কত দিয়েছে 2.2 গ্রাম। CO2 গ্যাস বলেছে, তাহলে CO2 গ্যাসের মোলার মাস আগের দিন কত বলেছিলাম 44 গ্রাম পার মোল, লাস্ট ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। আর আমাকে বার করতে বলেছে ভি এর মান কত, আমরা ক্যাপিটাল আর এর ভ্যালু জানি, কত হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কে -1। এবার লক্ষ্য করো, বারবার ক্লাসে বোঝানো হয়েছিল যে এখানে দেখো অ্যাটমসফিয়ার আছে
আর তোমার অ্যাটমসফিয়ার নাই, তাহলে এটাকে অ্যাটমসফিয়ারে আনতে হবে। তাহলে চাপকে মিলিমিটার ইঞ্চি থেকে অ্যাটমসফিয়ার আনতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 760 দিয়ে। কেন? মিলিমিটার আছে বলে। সেন্টিমিটার থাকলে কত দিয়ে ভাগ করতে হতো? 76 দিয়ে। ক্লাসে বারবার বুঝিয়েছিলাম। মিলিমিটার থাকলে পরে কত দিয়ে ভাগ করতে হবে? 760। সেন্টিমিটার থাকলে 76। ঠিক আছে, তাহলে যদি করি আমরা, তাহলে আমরা জানি কি জানো? পিভি সমান ডব্লিউআরটি বাই এম। অতএব ভি সমান ডব্লিউআরটি বাই এমপি। চলো মান বসাই। ভি সমান তাহলে কি হবে? ডব্লিউ মানে 2.2 ইন্টু আর, আর এর মান 0.082 ইন্টু টি এর মান 300। কি হয়েছে তোমাদের? এম এর মান 44, পি কত? 570 ছিল, 760 ওপরে চলে গেছে, আমি ওপরে পাঠিয়ে দিলাম। এই পয়েন্ট তুললাম 10, এই পয়েন্ট তুললাম 1000, 0 0 দুটো শূন্য কেটে দিলাম। ভালো করে কাটাকুটিটা দেখো। 22-এর সাথে 44 কাটলাম 2-এ, ঠিক আছে। ওকে, দেখো 570 থেকে আমি যদি দেখে থাকা 570-এর সাথে যদি আমি দেখি, তাহলে এটাকে লেখা যায় 57 ইন্টু 10। তার মানে ভালো দেখ, এই শূন্যটাকে যদি আমি কেটে দিই, তাহলে কি একটা 10 লেখা যাবে গুণিত? হ্যাঁ না না বল। এই শূন্যটাকে কেটে দিলাম, বাদ দে। ভালো করে দেখ, ছাড়, তোদের যে অবস্থা থেকে ভয় লাগছে। এই ছিল তো, এইটা কেটেছিলাম শুধু। এবার দেখ, এই 10টা আছে, ধর কাটাকুটিটা প্রথম থেকে করছি, দেখ দেখে নে ভালো করে। এই 22-কে 44 2 দিয়ে কাটলাম, টাকা এই জিরোর সাথে এই জিরো কাটলাম, এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। এবার দেখ 3 19 57 4 19 76, 3-এর সাথে 3-কে কাটলাম, 2-এর সাথে 4-কে কাটলাম 2 দিয়ে, তাহলে 82-র সাথে 2 গুণ করলে হয় 164, আর নিচে 10 10-এ পড়ে থাকে 100, তার মানে এটা হবে 1.64 লিটার। অতএব নির্ণীয় আয়তন হবে 1.64 লিটার। অতএব নির্ণীত আয়তন হবে 1.64 লিটার। অতএব নির্ণীত আয়তন হবে 1.64 লিটার। আমরা যদি দেখি পরের অঙ্কটা, তাহলে পরে 12 অঙ্কটা করব আমরা। আচ্ছা 11টা করি, দেখি 11 অঙ্কটা। 11 অঙ্কটা কি বলেছে দেখছি। বলছে -3 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি এইচজি চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? দেখো চাপ অপরিবর্তিত আছে, যেহেতু চাপ অপরিবর্তিত আছে তাহলে চাপটা লিখবো না আমরা। তাহলে কি কি লিখবো? প্রাথমিক উষ্ণতা দিয়েছে দেখো T1 -3 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে নিশ্চয়ই আমি 273 যোগ করব, বারবার একই কথা বলছি, দিয়ে করব 270 কেলভিন। এবং আমাকে আয়তন দিয়েছে V1 কত? 750 সেমি কিউব। এখন অন্তিম আয়তন বলেছে 1 লিটার, আর অন্তিম উষ্ণতা কত? অঙ্কটা করা যাবে না। কেন? এখানে সেমি কিউব আছে, এখানে লিটার আছে, হবে না। লিটারকে তাহলে তোমাকে সেমি কিউবে যেতে হবে। তাহলে 1 লিটার মানে আমরা জানি 1000 সেমি কিউব, এই মানটা বসাতে হবে। তাহলে এখন আমরা জানি কি V1/V2 সমান
T1 বাই T2, এখান থেকে T2 টা বার করো। চলো তাহলে এখান থেকে আমরা T2 টা বার করব, এখান থেকে আমরা T2 টা বার করব, এখান থেকে আমরা T2 টা বার করব। তা দেখতে অসুবিধা হচ্ছে কারোর? T2 টা বার করব। T2 কত হবে তাহলে? T2 সমান V2 ইন্টু T1 বাই V1। তার মানে 1000 ইন্টু 270 বাই 750, 0 0 3 25 75 40, 3 9 27, তার মানে 360 T2 বেরোবে। অতএব নির্ণীত উষ্ণতা 360 মাইনাস 273, তাহলে কত আসবে? 360 থেকে 273 বাদ দিলে 87 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো 11 নম্বর অঙ্ক। এটা হলো আমার 11 নম্বর অঙ্ক। এবার করবো 12 নম্বর অঙ্কটা। হ্যাঁ ঠিক আছে, করো। 12টা পড়তে থাকো। 12 অঙ্কটা প্রত্যেকে পড়ো। 12 অঙ্কটা প্রত্যেকে পড়ো। যা ডাউট এখানে জিজ্ঞেস করে নাও, বাড়ি গিয়ে মায়ের কানে ফিস ফিস করে বললে হবে না যে অঙ্ক বুঝিনি, আমাকে বলো। চলো, তোমরা যারা নতুন এসছো তাদের স্বাভাবিকভাবে আজকে মাথায় কিচ্ছু পড়া ঢুকবে না, ন্যাচারাল বাবা, 2 মাস পর আসছো প্রায় তোমরা। তো প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এই দুটোরই কিছু রেকর্ডেড ক্লাস আমার কাছে আছে, যেমন দেখতে পাচ্ছ। তাই তোমরা একটু কাইন্ডলি সেগুলো একটু দেখো। তোমরা বলবে স্যার আমরা তো টাকা দিয়ে পড়ছি, কেন দেখবো? তাহলে ভাই আমি কি করে পড়াবো বলো? ব্যাচ তো আমার রানিং চলছে। এবার পরে যে ভর্তি হবে তাকে তো তার কিছু দায়িত্ব আছে যেগুলো পালন করতে হবে। তাই সকলকেই বলছি, যদি কোনো জায়গায় অসুবিধা হয় প্লে লিস্ট আজকে রাত্রে বানিয়ে দেবো, সেখানে দেখবে তোমাদের মাধ্যমিক 2026 বলে থাকবে। সেই মাধ্যমিক 2026 প্লে লিস্টে প্রত্যেকের প্রথম থেকে ভিডিও যা যা ক্লাস করানো আছে সবই পাবে। এবার পরের ভিডিওগুলো আস্তে আস্তে সব প্রাইভেট করা হয়ে যাবে, ভিডিওগুলো আর সবাই হয়তো পাবে না, বা ওই চ্যানেলে জয়েন বলে একটা বাটন থাকবে, 49 টাকা দিয়ে জয়েন করলে তখন ওই চ্যানেলের জন্য ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, সবাইকে তো আর কি করতে পারি বলো। চলো নেক্সট 12টা দেখো, বলছে 2 ATM চাপে 20 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম O2 গ্যাসের আয়তন এত হলে আর এর মান নির্ণয় করো। তাহলে ফর্মুলা তো পিভি ইকুয়াল টু এনআরটি নাকি? এছাড়া তো আর ফর্মুলা নাই। হ্যাঁ না বলবে? ঠিক বলছি তো? তাহলে আমাকে কি দিয়েছে? 2 ATM চাপ, তাহলে পি দিয়েছে নাকি? তাহলে পিটা কত দিয়েছে? তাহলে অ্যাকর্ডিং টু দা ফর্মুলা পি দিয়েছে তোমাকে 2 ATM। আমি কি ঠিক বলছি? পি দিয়েছে দেখো 2 ATM চাপ। আর কি দিয়েছে? 20 ডিগ্রি সি উষ্ণতা। তাহলে T1 দিয়েছে তোমার, টি দিয়েছে 20, তাহলে 20 সাথে 273 যোগ করব, তাহলে কত হবে? 293 কেলভিন। আর কি দিয়েছে? 10 গ্রাম O2 গ্যাস, তাহলে W মানে হচ্ছে 10 গ্রাম, আর O2 গ্যাস মানে M কত হবে? 32 গ্রাম পার মোল। আর আয়তন দিয়েছে আমাকে 3.76 লিটার। তাহলে আর এর ভ্যালু কত? তাহলে পিভি সমান WRT বাই এম। এখান থেকে আর এর ভ্যালুটা বার করব PVM বাই WT দ্বারা। প্রত্যেকে আশা করছি অঙ্কটা পারবো করতে। তাহলে মানগুলো বসিয়ে চেষ্টা করি অঙ্কটা। কাটাকুটিটা একটু বাজে বিচ্ছিরি আসবে, কিছু করার নাই, সত্যি কাটাকুটিটা বাজে বিচ্ছিরি আসবে, একটু ধৈর্য ধরে করো।
কাটাকুটিটা বাজে আসবে, কিন্তু একটু ধৈর্য ধরে কাটাকুটিটা করো। বাজে কাটাকুটি এলেও ধৈর্য ধরে করো, দেখো হয়ে যাবে। প্রত্যেক অঙ্কটা করো প্লিজ, কথা বলো না। আস্তে। চলো করো। কি হলো? তাহলে 2 ইন্টু 3.76 ইন্টু 32 বাই 10 ইন্টু 293। বাজে ক্যালকুলেশন আসবে। ও বাড়িতে ক্যালকুলেশন করবি, আর দেখছি না, পরেরটা করবো। ক্যালকুলেশন করে দেখিস কত আসছে, ঠিক আছে? রাখি, নালে এবার সময় লাগবে, আমি অন্য অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা কি পারবি করতে না পারবি না বল, আমাকে তাহলে করবো। পারবি তো ক্যালকুলেশনটুকু? জানতে পারবি। চল 15 অঙ্কটা এবার করবো। 15 অঙ্কটা এবার করবো। 13 কোথায় গেল? হ্যাঁ, কিছু অঙ্ক বাড়ির জন্য রাখবো নাকি সব আমি করে দেবো, নাকি নিজেরা ট্রাই করবোই না? 15 অঙ্কটা করবো, চলো। দেখি 15। ঘরের তাপমাত্রায় 76 সেমি এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত। তাহলে বলো কোন সূত্র? বয়েল নাকি? তাহলে তোমাকে দেখো 15 অঙ্কটা দিয়েছে P1 76 সেমি এইচজি চাপ, আর তোমাকে দেখো V1 দিয়েছে 1 লিটার। এখন P2 দিয়েছে তোমাকে 19 সেমি এইচজি, তাহলে V2 কত? এই তো সোজা অঙ্ক হয়ে গেল। তোমরা জানো P1 V1 সমান কত হবে? P2 V2। তাহলে 76 ইন্টু 1 সমান 19 ইন্টু V2, V2 সমান 4। অতএব নির্ণীত আয়তন 4 লিটার। অতএব নির্ণীত আয়তন 4 লিটার। চলো 16টাও একই অঙ্ক, 17টাও একই অঙ্ক, 18, 19, 20টাও একটু আগে করালাম। চলো 24-এর অঙ্কটা করব। 24-এর অঙ্কটা করব। এই তোমরা দুজন দাঁড়াও তো, ক্লাসে কি হয়েছে তোমাদের? অনেকক্ষণ ধরে দেখছি ফাজলামো তোমাদের, দাঁড়াও। কি হয়েছে অনুসুয়া? এই সৃজয়ী, তোর কি হয়েছে? এত লাফাচ্ছিস কেন? চব্বিশের অঙ্কটা করবো এবার। চলো চেষ্টা করো। হয়ে গেছে 24? যেটা বলছি সেটা কর না আগে। বলছে কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 atm চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। 24 নম্বর প্রশ্ন অ্যাসাইনমেন্টের। তাহলে কোনো গ্যাসের 1 গ্রাম
তাহলে তোমাকে ডাব্লু দিয়েছে 1 গ্রাম, আর 7 ডিগ্রি উষ্ণতা, তাহলে টি দিয়েছে 7 + 273, তাহলে নিশ্চয় হবে 280 কেলভিন। 2 atm চাপে, তাহলে পি দিয়েছে 2 atm। 410 ml আয়তন অধিকার করে, তাহলে ভিটা দিয়েছে 410 ml। আর তুই আর এর ভ্যালু জানিস, তোকে দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে এম বার করতে বলেছে। অঙ্কটা হবে না এই কারণে, কারণ এখানে মিলিলিটার আছে, এখানে লিটার আছে, তাহলে মিলিলিটারকে যদি লিটার করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। তার মানে এটা হবে 0.41 লিটার, 0.41 লিটার হলো। তাহলে এখন আমরা জানি পিভি সমান WRT/M, M সমান WRT/PV, WRT/PV। তাহলে ডাব্লুর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু, টি এর ভ্যালু, দেখো মানগুলো বসাচ্ছি। পি দিয়েছে 2 আর ভি কত? 0.41, দশমিক তুলে দিলে ওপরে যাবে 100। তাহলে লজিক্যালি এই দশমিক যদি তুলে দাও নিচে যাবে 1000। 41 2 82, আর 2 2 কেটে গেল, তাহলে 280, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 28 এলো, 28। অতএব আণবিক ভর 28 গ্রাম পার মোল। তাহলে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করলাম 25টার মধ্যে মোটামুটি 14-15টা অঙ্ক করার। সব রকম অঙ্ক তোমাদের প্রায় ট্রাই করিয়ে দিলাম। 2-1 প্রকারের অঙ্ক হয়তো থাকলো, সেগুলো আগে এই সহজগুলো ভালো করে বুঝি, তারপর হয় সেই অঙ্কগুলো করাবো, সেটা ক্লাসে করিয়ে দেবো। বাকিগুলো যেগুলো বাঁচলো সেগুলো চেষ্টা করো পরের দিন করার। তাহলে বাড়িতে চেষ্টা করো বাকিগুলো যতটুকু বাঁচলো করার জন্য, যাতে করে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আমরা দেরি না করে 3rd চ্যাপ্টার আজকে শুরু করব। তাহলে 2nd চ্যাপ্টার আমাদের অঙ্ক করানো কমপ্লিট হলো। সব রকমের অঙ্ক করালাম যেগুলো মাধ্যমিকে আসে মোটামুটি। 2-1 প্রকারের অঙ্ক আছে যেগুলো আমাদের বিভিন্ন স্কুলে দেয়, সেগুলো করাবো। তার আগে আমরা বারবার বলছি অঙ্কগুলো কমপ্লিট করে নেব। আমরা 3rd চ্যাপ্টার শুরু করছি। 3rd চ্যাপ্টারটার নাম রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনার ক্ষেত্রে আমরা কোনো একটা সমীকরণ থেকে সেই গ্যাসের কি কি প্রয়োজনীয় তথ্য, ডেটা, সেগুলো বার করতে পারবো। একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ক্লাসে কি আজকে যা অঙ্কগুলো করানো হলো বোঝাতে পেরেছি? বুঝেছো? ঠিক আছে। রাসায়নিক গণনা, আমি যে একটা সহজ উদাহরণ দিই, ভালো করে তাকাও। তাহলে রাসায়নিক গণনা খুব সহজ। এই চ্যাপ্টার থেকে শুধু অঙ্ক আসে পরীক্ষায়, থিওরি পার্ট অল্প পরিমাণ আছে, সেটা আজকে নয়। যেহেতু অঙ্ক করছি তাই অঙ্কের রেশটাকে রাখার জন্য আমরা অঙ্কের চ্যাপ্টারটাকে শুরু করছি। অনেকের সিলেবাসে থাকতেও পারে, অনেকের সিলেবাসে নাও থাকতে পারে। মাধ্যমিকের সিলেবাসে আছে এটুকু জেনে চলো। এখন যদি আমরা সহজ একটা বিক্রিয়া নিই, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াতে আমরা কি কি জানতে পারছি ভালো করে আগে দেখি। এই বিক্রিয়াতে আমরা
দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে। এখন এই নাইট্রোজেনের বাঁ দিকে কিছু নেই মানে তুমি লিখতে পারো 1 আছে। তাহলে এই সমীকরণটাকে ব্যাখ্যা করলে এভাবে লিখতে পারি যে 1 মোল নাইট্রোজেন যুক্ত হচ্ছে 3 মোল হাইড্রোজেনের সাথে দিয়ে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। আমি কি ঠিক লিখতে পারলাম ব্যাপারটা? 1 মোল নাইট্রোজেন তৈরি করছে, যুক্ত হচ্ছে 3 মোল হাইড্রোজেনের সঙ্গে এবং 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এই যে মোলটা জেনে নিলাম, তাহলে পরে অঙ্কটা অনেকাংশে সহজ হয়ে গেল। কেন? কেননা আমরা মোল মানেই তার আয়তন বার করতে পারবো, মোল মানেই তার অণুর সংখ্যা বার করতে পারবো, মোল মানেই তার আণবিক ভর বার করতে পারবো। উদাহরণ দিচ্ছি, এইটা জানতে পারছি। এখন আমরা যদি সমীকরণটাকে ভরের সাপেক্ষে লিখতে চাই, সমীকরণটাকে ভরের সাপেক্ষে লিখতে চাই, তাহলে আমি মোল দিয়ে যদি না লিখতে চাই, এটা লিখে নিয়েছি আমরা, কিন্তু ধরছি লিখবো না, এটা ধরছি আমরা সমীকরণটাকে ভরের সাপেক্ষে লিখবো, তাহলে মোলটাকে মিটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা লিখে নিয়েছি খাতায়। এখন ভরের সাপেক্ষে যদি লিখি নাইট্রোজেন, স্যার নাইট্রোজেনের পারমাণবিক ভর কত হয়? তো আমি এখানে কিছু পারমাণবিক ভর লিখে দিচ্ছি, যেমন হাইড্রোজেন হলে হয় 1, ক্লাস 9-এ করিয়েছিলাম, মনে করে দেখো। যেগুলো নোন সেগুলো করছি, যেমন কার্বন হলে হয় 12, অক্সিজেন হলে হয় 16, তোমার নাইট্রোজেন হচ্ছে 14, তারপর ক্যালসিয়াম হচ্ছে 40, পটাশিয়াম হচ্ছে 39। এরকম করে যা যা লাগবে আমি এখানে লিখতে লিখতে যাবো। তাহলে নাইট্রোজেন যদি দেখো, একটা নাইট্রোজেন কত হয়? 7, এই 14। তাহলে N2 আছে মানে কত হবে? 14 ইন্টু 2, আর আগে 1 আছে, তাহলে ইন্টু 1, তার মানে এটা হলো 28 গ্রাম। তার মানে এই জিনিসটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 28 গ্রাম নাইট্রোজেন। সিমিলারলি যদি 3H2 বার করি, হাইড্রোজেন তো 1, তার সাথে 2 গুণ হবে, কারণ H2 আছে, আর তার আগে 3 হবে, তার মানে এটা হচ্ছে 6 গ্রাম। আর 2NH3 যদি বার করে দেখো 2, এটা যৌগ আছে তাই একটা ব্র্যাকেট দেবো, কেন 2টা বাইরে আছে। ভালো করে শোনো, নতুন চ্যাপ্টার পড়াচ্ছি। 2টা যেহেতু বাইরে আছে একটা ব্র্যাকেট দিলাম। নাইট্রোজেন কত হচ্ছে? 14, আর হাইড্রোজেন কত হয়? 1, তাহলে প্লাস লিখতে হয় নাকি? 9-এ শিখেছো 1, আর 3 আছে বলে এর সাথে কত গুণ করতে হবে? 3। এটা কি শিখেছিলে 9-এ? না শিখেছিলে তো এখন শেখো, যে কোনো কিছু আণবিক ভর বার করা হয় কি করে? NH3 আণবিক ভর বার করবো, N লিখবো 14, যেহেতু NH 14, হাইড্রোজেনের 1 আর 3 আছে গুণ, তাই 3। তাহলে এটা হবে দেখো 2 ইন্টু 17, তার মানে এটা হবে 34 গ্রাম। তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, দেখো বাঁ দিকের মোট ভর কিন্তু হচ্ছে 34 গ্রাম, আর ডান দিকের ভরও কত? এটাকে বলা হয় ভরের সংরক্ষণ নীতি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কদের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হয়। অর্থাৎ তোমার সমীকরণের বাঁ দিকে মোট যা ভর থাকবে, ডান দিকেও ভর তাই থাকবে। এটাকে আমরা বলবো ভরের সংরক্ষণ নিয়ম। তাহলে আশা করছি ভরের সংরক্ষণ নিয়মটা বুঝতে পারলাম, যে সমীকরণের বাঁ দিকে যা ভর থাকবে ডান দিকেও ভর সেমই হবে, এটাকে বলছি আমরা ভরের সংরক্ষণ নিয়ম। আমরা এটাকে এভাবেও বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করেছে, ঠিক তো? মোল দিয়ে বলছিলাম কি না, তো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে, ঠিক? তাহলে এটা ভরের সাপেক্ষে বলতে পারলাম, হ্যাঁ না বলো? আমি যদি ভর না দিয়ে আয়তন দিয়ে বলি, আয়তন, তাও কি পারবো? হ্যাঁ স্যার পারবেন। কি করে? না তো 1 নাইট্রোজেন, এটা কি 1 মোল? হ্যাঁ না বলো? এটা কি 1 মোল নাইট্রোজেন? তাহলে 1 মোল নাইট্রোজেনের আয়তন কত হবে? ঠিক বলছি। এটা কমল হাইড্রোজেন, তাহলে এটা কি বলতে পারো 3 ইন্টু 22.4 লিটার? হ্যাঁ না বলো? ঠিক বলছি। তাহলে এটা কত লিখবো স্যার? এটা লিখবো 2 ইন্টু 22.4। হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? কেন অ্যামোনিয়ার আয়তন কত হয় স্যার? আর তার আগে কত আছে? 2, তাহলে এটা 2। বুঝতে পারলাম ব্যাপারটা? যেহেতু মোল সংখ্যার সাথে আমরা আয়তনটাকে বার করতে পারবো,
তাহলে আমি এটাকে আয়তন দিয়েও লিখতে পারবো যে এই হবে। আমি কি ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? আয়তন দিয়ে লিখলাম, ভর দিয়ে লিখলাম। আমরা কি অণুর সংখ্যা দিয়েও লিখতে পারবো? হ্যাঁ স্যার পারবেন। কি করে? আচ্ছা, 1 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? 6 পয়েন্ট। আমি কি ঠিক লিখলাম? অণুর সংখ্যা, হ্যাঁ না না বলো। আর এটার কত হবে তাহলে স্যার? 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, হ্যাঁ না না বলো। কেন? 1 মোল নাইট্রোজেন অণুর সংখ্যা এতটা, তাহলে 3 মোল হাইড্রোজেন অণুর সংখ্যা কত হবে? এতটাই। তার সাথে কত গুণ হবে? 3। 1 মোল নাইট্রোজেন বা হাইড্রোজেন অণুর সংখ্যা কত হয়? 6.022 ইন্টু 10⁻23। তাহলে 3 মোল হলে কত হবে? 3 গুণ হবে। আর অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত স্যার? 6.022 ইন্টু 10⁻23, কিন্তু কম মোল আছে, 2 মোল। তাই এখানে কত লিখবো? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা হলো আয়তন, এটা হলো অণু, এটা হলো ভর। আমাদের অঙ্ক এই সম্পর্কেই থাকবে, আয়তন, অণুর সংখ্যা আর ভর। এর বাইরে অঙ্ক মোটামুটি যায় না মাধ্যমিকে বা স্কুলে। আমরা অঙ্কগুলোকে সহজ করে বোঝার জন্য আমাদের যে মডিউল আছে, সেই মডিউলের রাসায়নিক গণনা অধ্যায়ে যাব এবং সেই রাসায়নিক গণনা অধ্যায়ে আমরা দেখব কতগুলো উদাহরণ দেওয়া আছে পেজ নাম্বার 31-এ। তাহলে পেজ নাম্বার 31 ঢুকবো, পেজ নাম্বার 31-এ কতগুলো উদাহরণ দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলো আগে করার চেষ্টা করব। আমি প্রথম 3-4টে অঙ্ক আজকে বোঝাবো। চলো আমি প্রথম অঙ্ক থেকে বোঝানো শুরু করছি। উদাহরণ গুলো আগে করছি, পেজ 31 আমি মিটিয়ে দিলাম। মন দিয়ে আগে প্রশ্নটাকে দুবার পড়ো, প্রশ্নটাকে মন দিয়ে আগে দুবার পড়ো। প্রশ্ন মন দিয়ে দুবার পড়ো আগে। কি করছো বাবা? পড়াটা দেখো না। প্রশ্নটাকে মন দিয়ে দুবার পড়ো, নাহলে অঙ্ক কোনোদিন শিখতে পারবে না। দিয়ে বাড়ি গিয়ে তখন বলবে যে অঙ্ক বুঝতে পারছি না কিছু, কি পড়াচ্ছে স্যার। আরে মনটা এখানে দিবি তো বোঝাতে পারবো আমি। পাশের বন্ধুকে সারা জীবন পারবি যে যদি সে না মরে যায়, কিন্তু এই যে পড়ানো জিনিস এটা আর পাবি না। বলবি স্যার রেকর্ড করা থাকবে, রেকর্ড তো থাকবেই। তাহলে এখানে ক্লাসে না আসে রেকর্ডের ক্লাস দেখে নিবি সব। তা রেকর্ডের ক্লাস তো আর ফ্রি রাখবো না সবার জন্যই, স্বাভাবিক না? কারণ তখন ক্লাসে আসবো না, রেকর্ডের ক্লাস দেখে নেবো। এই টেন্ডেন্সি জন্মালে তো হবে না। তাহলে প্রথম প্রশ্নটা আমরা এবার একটু আলোচনা করছি, প্রশ্নটা পড়ছি। বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এইটা মাথায় রাখতে হবে। তাহলে ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হয় স্যার? সেই জন্য 9-এ বলেছিলাম বারবার বিক্রিয়া মুখস্থ করো। 9-এ বলেছিলাম বারবার বিক্রিয়া মুখস্থ করো। যেহেতু বিক্রিয়া জানা আছে আমার, তোমাদেরও জানতে হবে। ফেরাস সালফাইড মানে FeS, তার সাথে যদি আমি H2SO4 এর বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে FeSO4 প্লাস H2S। তাহলে FeS এর সাথে H2SO4 এর বিক্রিয়ায় FeSO4 প্লাস H2S তৈরি হলো। ভালো করে বোঝো, এইটা জানলাম প্রথম 2-3টে কথা থেকে। ফেরাস সালফাইডের সাথে H2SO4 এর বিক্রিয়ায় ফেরাস সালফেট আর H2S তৈরি হলো। এটা 2-3টে কথার সাহায্যে আমি বুঝতে পারলাম 2 লাইনে। এবার প্রশ্ন বলছে আমাকে যে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। তার মানে এটার মান কত? 1.7 গ্রাম। তার মানে 1.7 গ্রাম পেতে কত FeS লাগবে? আগে H2S টা বার করব। তাহলে H2S বার করতে গেলে আমাকে এখানে লিখেছিলাম সালফার, সালফার কত হয়? 32, মাথায় রাখবে। তাহলে H2S এর আণবিক ভর কত হবে? বলো না, H2S কত হবে? দেখো আমি এক্ষুনি শেখালাম, তাহলে মন নিশ্চয় এখানে দাওনি। দিয়ে বাড়ি গিয়ে বলবে স্যার অঙ্ক বুঝতে পারছি না। হাইড্রোজেন 1 ইন্টু 2, হাইড্রোজেন 2 প্লাস সালফার কত? 32, তাহলে 34 গ্রাম। আমি কি ঠিক লিখলাম?
তাহলে আমি H2S এর নিচে লিখলাম 34 গ্রাম, তার মানে 34 গ্রাম H2S নরমালি তৈরি হচ্ছে, হ্যাঁ না বলো? নরমালি H2S কত গ্রাম তৈরি হচ্ছে? এটা কি ঠিক? আর সম্পর্কটা কার সঙ্গে চেয়েছে? ফেরাস সালফাইড, হ্যাঁ না বলো? সম্পর্কটা কার সঙ্গে চেয়েছে? তাহলে বাকিগুলো তো চাইনি, আর দরকার নাই আমার। তার মানে আমাকে চেয়েছে H2S এর সঙ্গে FeS এর সম্পর্ক। তাহলে 34 গ্রাম H2S তৈরি হচ্ছে, ঠিক। আর FeS কতটা লাগবে? আগে FeS বার করো। তাহলে Fe কত হয় মাথায় রাখবে, দেখো তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে Fe মানে হয় 56। তাহলে Fe হচ্ছে 56, সালফার কত? 32, বইয়ে কত দিয়েছে? তাহলে এটা কত হচ্ছে? 88 গ্রাম। আচ্ছা, এই সমীকরণ থেকে তুমি কি পেলা? এই সমীকরণ থেকে কি পেলে? যে স্যার 34 গ্রাম H2S তৈরি করতে আমার 88 গ্রাম FeS লাগছে, বলো এইটুকু কি হ্যাঁ না বলো? এইটুকু কি পারলাম বার করতে আমি? প্রশ্ন বাদ দাও, এইটুকু কি বার করতে পারলাম? তাহলে আমি এখানে মোটামুটি করে লিখতে পারবো কি, যে 34 গ্রাম H2S পাওয়া যায় 88 গ্রাম FeS থেকে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ না বলো? কিন্তু প্রশ্ন তো আমাকে 34 গ্রাম চাইনি, চেয়েছে কত গ্রাম? 1.7 গ্রাম। তাহলে ওই কি আমি বার করে নাও, 1 গ্রামে কত আর 1.7 গ্রামে কত, বলো অঙ্কটা কি বলতে পারলাম? এই তো অঙ্ক, যে 34 গ্রাম পাচ্ছি 88 গ্রাম থেকে, তাহলে একে কত, 1.7 এ কত। বলো অঙ্কটা কি বলতে পারলাম? বাস এটাই উত্তর, দেখে নাও একবার ভালো করে, অঙ্কটা বোঝো, অ্যানালাইজ করো অঙ্কটা ভালো করে, দেখো অঙ্কটা ভালো করে দেখো, বোঝো, দেখো আমি কিভাবে করালাম সেটা ভালো করে বোঝো। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। দাঁড়া শিবম, একটু দাঁড়া, এটা ছেড়ে দেবো এক্ষুনি। তাহলে এত বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? চলো 2 এর অঙ্কটা এবার সবাই পড়বো, প্রত্যেকে 2 এর অঙ্কটা পড়ো। প্রত্যেকে 2 এর অঙ্কটা পড়ো। মিটিয়ে দিলাম, চলো 2 এর অঙ্কটা পড়বে। দুয়ের অঙ্কটা পড়বে, বলছে 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? ক্লাস 8 এর একটা বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরেট KClO3 কে যদি উত্তপ্ত করো তাহলে 2KCl আর 3O2 তৈরি হয়, এটা তোমাকে জানতে হবে। কি করে জানবো স্যার? মুখস্থ করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টার থেকে মোটামুটি 70-80টা অঙ্ক করা, যাতে করে আমার অঙ্ক বুঝে যায়। আমরা গ্যাসের আচরণ অঙ্ক করালাম, প্লিজ কথা নয়, গ্যাসের আচরণ অঙ্ক করালাম। এবার তোমরা তোমাদের যে কোনো একটা সহায়িকা বা টেক্সট বই যেখান থেকে পাবে, এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে হোমওয়ার্কের কপিতে 50টা অঙ্ক নেক্সট দিন করে নিয়ে এসে আমাকে জমা দেবে। যে কোনো একটা। তাহলে ক্লাস 10 এর কাজ বলে দিচ্ছি, সেকেন্ড চ্যাপ্টার 50টা অঙ্ক হোমওয়ার্কের কপি, চলো শেষ। পরের সপ্তাহে কি বললাম, বকছিস কত? পরের সপ্তাহে পরীক্ষা আছে, হোমওয়ার্কের কপি জমা দিয়ে পরীক্ষা দিবি। যেগুলো করালাম সেই রকম অঙ্ক করবে। চলো এখন যদি এটা দেখি, তাহলে আমাকে কোশ্চেন চেয়েছে, দেখো 5.6 লিটার
5.6 লিটার। লিটার চেয়েছে বলে আমি অক্সিজেনটাকে কি করব, লিটারে নিয়ে যাব। কি হলো, তো কথা বলছিস কেন তোরা? বন্ধ থাকবে আজকে ক্লাস, আর করবো না, যা বাড়ি যা।